শুরুতেই আজকের বিশেষ সংবাদ এক নজরে দেখে নিচ্ছি খবরের হেডলাইন্সগুলি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার অরবিন্দ কেজরিওয়ালের ঠাঁই হল দিল্লির তিহার জেল। বাড়ল 14 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ। অপরদিকে সংশোধনী নাগরিকত্ব আইন বা সিএএ-তে নাম লেখালেই সাথে সাথে চলে যাবে আপনার নাগরিকত্ব, সতর্কবার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। অপরদিকে নির্বাচনী বন্ড নিয়ে হুঁশিয়ারি মোদির, যারা নাচছে তারাই প্রস্তাবে, চরম হুঁশিয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অপরদিকে তৃণমূলকে জানোয়ার বলে সম্বোধন প্রাক্তন হাইকোর্টের বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বললেন, জানোয়াররা জানে না মানুষ ভিখারি নয়, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেলাগাম মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অপরদিকে মাসের শুরুতেই দুঃসংবাদ, ভোটের প্রাক্কালে মাসের শুরুতে ফের 800টি জীবনদায়ী ওষুধের দাম বেড়ে গেল আজ থেকে অনেকটাই। অপরদিকে সোনার দামে নতুন রেকর্ড, মাসের শুরুতেই অনেকটাই বেড়ে গেল সোনালী ধাতুর মূল্য। আজকের বাজার দর কত, বিস্তারিত জানাবো। অপরদিকে রাজ্যের স্কুলে গরমের ছুটি ঘোষণা দেওয়া হলো নোটিশ, টানা ছুটিতে উঠছে একাধিক প্রশ্ন। অন্যদিকে আজ মঙ্গলবার 2রা এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দ্বিগুণ ডবল টাকা। আজ থেকে টাকা ঢোকা শুরু হবে, সেটাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা ডবল ঢোকা শুরু হবে আজ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অপরদিকে সিপিএমকে ভিখারির সঙ্গে তুলনা বিজেপি নেতা দিলীপ ঘোষের। ভিখারির সঙ্গে কেউ হাত মেলায় না, সিপিএমকে নিশানা করে ফের বেলাগাম মন্তব্য দিলীপ ঘোষের। অপরদিকে রাজ্যের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাবে দমকা হাওয়া, কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকে আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাবো, বিস্তারিত জানাবো প্রত্যেকটি খবর। দেখতে থাকুন, জুড়ে থাকুন আপনাদের এই প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। মদ কেলেঙ্কারি বা আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঠাঁই হচ্ছে দিল্লির তিহার জেলে। আপাতত 14 এপ্রিল পর্যন্ত থাকবেন তিনি জেল হেফাজতে। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত 21 মার্চ দিল্লির বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই এতদিন ইডি হেফাজতে ছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের কাছ থেকে বহু তথ্য মিলতে পারে, তাই জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সেই কারণেই এতদিন ইডি হেফাজতে ছিলেন তিনি। সোমবার সেই হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয় কেজরিওয়ালকে। তারপরেই আদালত নির্দেশ দেয় আগামী 14 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে থাকবেন অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি এদিন মামলার শুনানিতে ইডির তরফে দাবি করা হয়, তদন্তে সহযোগিতা করছেন না কেজরিওয়াল। অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন তিনি। এমনকি তার মোবাইলের পাসওয়ার্ড দিতেও অস্বীকার করেছেন অরবিন্দ কেজরিওয়াল। গত সপ্তাহে আদালতে পেশ করার পর কেজরিওয়ালকে হেফাজতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু সোমবার সেই পথে হাঁটেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যার ফলে আগামী 14 দিন জেলেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কেজরিওয়ালকে তিহার জেলের 2 নম্বর সেলে রাখা হচ্ছে, একাই থাকবেন তিনি। জেলে 3টি বই নিয়ে যেতে চেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সেই বিষয়ে আদালতে আর্জি জানিয়েছেন তার আইনজীবী। জেলে যে 3টি বই নিয়ে যেতে চান দিল্লির মুখ্যমন্ত্রী, সেগুলি হলো ভগবদ গীতা, রামায়ণ এবং সাংবাদিক নীরজা চৌধুরীর লেখা প্রধানমন্ত্রীদের সম্পর্কে একটি বই। তাতে ইতিমধ্যে সম্মতি জানিয়েছে আদালত। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-তে নাম লেখালেই সাথে সাথে চলে যাবে আপনার নাগরিকত্ব, জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই তার বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস। তবে এবার মতুয়াদের উদ্দেশ্যে একেবারে সতর্ক বাণী শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলায়। তিনি বলে দিলেন, একবার সিএএ-তে নাম লেখালেই 5 বছরের জন্য চলে যাবে সাথে সাথে আপনার নাগরিকত্ব, এনআরসির আওতায় পড়বেন আপনি। রবিবার নদিয়ার ধুবুলিয়ার সভামঞ্চ থেকে মতুয়াদের এভাবেই সতর্কবার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপরেই বিজেপিকে জুমলা পার্টি বলে খোঁচা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ওদের তো অনেক মতুয়া নেতা মন্ত্রী আছেন, তারা আবেদন করছেন না কেন সিএএ-তে? আবেদন করলে তো আর ভোটে দাঁড়াতে পারবেন না। একই সঙ্গে সিএএ-কে ট্র্যাপ বলেও ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো।
যদিও বিজেপি এই ইস্যুতে লাগাতার দাবি করেছে জনসাধারণকে এই আইন নিয়ে ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক পণ্ডিতদের দাবি, পশ্চিমবঙ্গে 2019 লোকসভায় পাওয়া 18টি আসনের সংখ্যা এবার আরও বাড়াতে চায় বিজেপি। রানাঘাট এবং বনগাঁ এই দুটি সিটের বিষয়ে বিজেপি নিশ্চিত হলেও মতুয়া অধ্যুষিত কৃষ্ণনগরে এবার বিজেপির রীতিমতো টার্গেট। সেক্ষেত্রে সাংসদ পদ থেকে বহিষ্কৃত হওয়া মহুয়া মৈত্রকে ফের টিকিট দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সংশোধিত নাগরিকত্ব আইন লাগু করে নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিয়েছে গেরুয়া শিবির। দেশ জুড়ে কার্যকর করেছে নতুন আইন। গেরুয়া শিবিরের আশা, এই আইন পাশের মাধ্যমে এর উপর ভর করে বনগাঁ এবং রানাঘাট, কৃষ্ণনগরের মতো একাধিক বিধানসভা কেন্দ্রে বৈতরণী পার করবে বিজেপি। অপরদিকে রাজ্যের স্কুলে বাড়ল গরমের ছুটি, দেওয়া হলো নোটিশ। টানা ছুটিতে উঠছে একাধিক প্রশ্ন। স্কুলের গরমের ছুটি নিয়ে নোটিশ দেওয়া হলো। 6 মে থেকে 2 জুন পর্যন্ত রাজ্যের স্কুলগুলি থাকবে ছুটি। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো মধ্যশিক্ষা পর্ষদ, এবারে বাড়ানো হয়েছে গরমের ছুটির দিন। এমনিতে 12 দিনের ছুটি থাকে, এবার তা বাড়িয়ে 22 দিন করা হচ্ছে। স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারী ভোটের কাজে ব্যস্ত থাকবেন, সেই ভেবেই গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হলো বলে জানাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুসারে স্কুলগুলিতে এবার আগেই ছুটি পড়ে যাবে। 6 মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে। এবার একেবারে 22 দিন ছুটি পাওয়া যাবে এবার গরমের। ভিখারির সঙ্গে কেউ হাত মেলায় না, সিপিএমকে নিশানা করে ফের বেলাগাম মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। সিপিএমকে ভিখারির সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ। দিলীপ আছেন সেই দিলীপেই, একের পর এক কুকথায় তার দিকে অভিযোগের তীর উঠেছে। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্যের জন্য তাকে শোকজও করেছে নির্বাচন কমিশন, কিন্তু তারপরেও বেলাগাম দিলীপ ঘোষ। এবার সপ্তাহের শুরুতেই সিপিএমকে নিশানা করলেন তিনি। ভিখারির সঙ্গে হাত মেলায় না কেউ, সিপিএমের উদ্দেশ্যে এমনটাই কটাক্ষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আসন বদলে চিন্তিত নন দিলীপ ঘোষ। বিজেপি তাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করেছে। সেখানে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। প্রচারে বেরিয়ে তৃণমূল তো বটেই, দিলীপের বাঁকা মন্তব্য থেকে বাদ গেল না এবার সিপিএমও। সোমবার সকালে তিনি বর্ধমানের পলাশডিহার চায়ে পে চর্চায় মিলিত হন। সেখানে তিনি বলেন, হিংসা লুটের রাজনীতি যারা করেছে সেই সিপিএম আজ ভিটে ছাড়া হয়ে ভিখিরি হয়েছে। সকালে একজনের বাড়িতে গিয়ে বলছে আসুন না একটু জোট করি, আবার বিকেলে অন্য কারোর বাড়িতে যাচ্ছে জোট করবার জন্যে। ভিখারির সঙ্গে কেউ হাত মেলায় না, ভিখারির সঙ্গে কেউ আত্মীয়তা করে না, এভাবেই সিপিএমকে কটাক্ষ করেছেন বিজেপি এই নেতা। অপরদিকে শুটিংয়ে গুরুতর চোট পেলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তার হাতের হাড় ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে। মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবির শুটিং করছেন কোয়েল মল্লিক। ছবির নাম একটি খুনির সন্ধানে মিতিন। সেই ছবির শুটিংয়ে গুরুতর আহত হলেন কোয়েল মল্লিক। তার হাতের হাড় ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ময়নাগুড়িতে মিনি টর্নেডো, ঝড়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ। খবর নিতে মমতা ব্যানার্জিকে সরাসরি ফোন করলেন উদ্বিগ্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, ঘটেছে প্রচুর প্রাণহানি, ঘরবাড়ি হারিয়েছেন বহু মানুষ। রবিবারের ওই প্রাকৃতিক বিপর্যয়ের পর রাতেই জলপাইগুড়ি পৌঁছে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। রাতেই তিনি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে হাসপাতালে আহতদের দেখতে যান। সোমবার সকাল থেকে তিনি দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনকে ক্রমাগত সাহায্য করে চলেছেন। এই পরিস্থিতিতে দুর্যোগের খবরাখবর নিতে মুখ্যমন্ত্রীকে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের এক্স স্যান্ডেলে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দুর্গতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবারের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের বেশ খানিকটা অংশ। এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও ফোনে কথা বলেছেন অমিত শাহ বলে জানা গিয়েছে। পাশাপাশি দুই রাজ্যেই দুর্যোগ মোকাবিলায় বিজেপির কার্যকর্তাদের ময়দানে দ্রুত নামার অনুরোধ করেছেন অমিত শাহ। এদিন মাসের শুরুতেই নির্বাচনের প্রাক্কালে ভোটের মুখে
ফের বাড়ল 800টি অতি প্রয়োজনীয় জীবনদায়ী ঔষধের দাম। ভোটের মুখে দাম বাড়ল জীবনদায়ী 800টি ঔষধের। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, 1 এপ্রিল সোমবার থেকে অ্যান্টিবায়োটিক, পেইনকিলার সহ প্রায় অতি প্রয়োজনীয় জীবনদায়ী 800 রকমের ঔষধের দাম বাড়ানো হচ্ছে। এই তালিকায় রয়েছে ডায়াবেটিস এবং প্রেশারের মতো জীবনদায়ী ঔষধও। দফায় দফায় এভাবে ঔষধের মূল্য বৃদ্ধিতে দুশ্চিন্তায় প্রবীণ নাগরিকরা। জানানো হয়েছে, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, পেনকিলার, ব্যথা যন্ত্রণার ঔষধ, ভিটামিন, রক্তচাপ, সুগার, কোলেস্টেরল এবং জ্বর, সর্দি, কাশির মতো প্রায় 800 ধরনের ঔষধের দাম বৃদ্ধি হচ্ছে। উল্লেখ্য, গত বছরেই বহু ঔষধের দাম অন্তত 12% বৃদ্ধি পেয়েছিল। 2022 সালে দাম বেড়েছিল 10%। এবার আরও এক দফায় দাম বাড়ল জীবনদায়ী 800টি অতি প্রয়োজনীয় ঔষধের মূল্য। এদিকে ফের ঔষধের মূল্য বৃদ্ধির ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মধ্যবিত্ত পরিবার। অভিযোগ উঠছে, রাজনৈতিক মদতেই এভাবে দফায় দফায় দাম বাড়িয়ে চলেছে ঔষধ সংস্থাগুলি। দিন কয়েক আগেই ফার্মা সংস্থাগুলি শাসক দল বিজেপির নির্বাচনী বন্ডে চাঁদা হিসেবে প্রায় 900 কোটি টাকার অধিক দিয়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের দাবি, সেই বিপুল টাকা তুলতে ঔষধের দাম বাড়াবার সুযোগ যে করে দিয়েছে বিজেপি ঔষধ কোম্পানিগুলিকে, সেটা বলাই বাহুল্য। বারবার এভাবে ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মেডিকেল সার্ভিস সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ডক্টর বিপ্লব চন্দ্র। তিনি বলেন, দেশের ফার্মা সংস্থাগুলি কয়েক হাজার কোটি টাকা নির্বাচনী বন্ড কিনে ভোটের চাঁদা দিয়েছেন রাজনৈতিক দলগুলিকে উপহার হিসেবে, যার ফল ভোগ করছেন সাধারণ জনগণ, আম আদমি। অপরদিকে মাসের শুরুতেই এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল দাম সোনালী ধাতুর। সোনার দামে নতুন রেকর্ড। আগুন দাম সোনার। কলকাতায় সোনার মূল্য 70,000 ছুঁই। বিগত কয়েক মাসে হলুদ ধাতুর দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। সামনেই বৈশাখে বিয়ের মরশুম, তার আগে সোনার দামের ছেকায় মাথায় হাত আম বাঙালির। সোনার বিক্রি কমায় সমস্যায় সোনার দোকানিরা। আসছে বাংলা নববর্ষ, সেই সময়ও সোনার দাম কমার সম্ভাবনা আপাতত নেই। আজ এই মুহূর্তে কলকাতায় 10 গ্রাম হলমার্ক সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে 65,700 টাকা। এছাড়াও 10 গ্রাম খুচরো পাকা সোনার দাম বৃদ্ধি পেয়ে আজ দাঁড়িয়েছে 69,100 টাকা এবং 10 গ্রাম পাকা সোনার বাটের দাম এই মুহূর্তে রয়েছে 68,750 টাকা। মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট সুখবর। আজ 2রা মে লক্ষ্মীর ভাণ্ডারে আজ থেকেই ঢুকবে ডবল টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে হলো দ্বিগুণ আজ থেকে। অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হলো আজ থেকেই। সোমবার 1 এপ্রিল অর্থবর্ষের প্রথম দিন ছিল, তাই দেশের সমস্ত ব্যাংক ছিল বন্ধ। সেই কারণেই পূর্ব ঘোষিত হলেও এপ্রিল মাসের প্রথম দিন বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া যায়নি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। মঙ্গলবার আজ ব্যাংক খুলতেই যাতে উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পৌঁছে যায়, যৌথভাবে সেই বন্দোবস্ত করছে রাজ্য অর্থ এবং সমাজ কল্যাণ দপ্তর। সোমবার ব্যাংক বন্ধ হলেও খোলা রয়েছে রাজ্য সরকারের সমস্ত দপ্তর। তাই আজ মঙ্গলবার ব্যাংক খোলার সাথে সাথে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পৌঁছে দেওয়া হবে। সেই বিষয়ে যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, 1 এপ্রিল থেকে বাড়ানো হবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ। ভাতা বেড়ে হচ্ছে দ্বিগুণ। এই প্রকল্পে সাধারণ সম্প্রদায়ের তালিকাভুক্ত মহিলারা এতদিন 500 টাকা করে মাসে পেতেন, এখন তারা পাবেন দ্বিগুণ টাকা, পাবেন 1000 টাকা করে। তপশিলি জাতি, উপজাতি ও তালিকাভুক্ত মহিলারা এতদিন মাসে পেতেন 1000 টাকা করে, তারা আজ থেকে পাবেন 1200 টাকা করে। মনে রাখবেন, আজকে কিন্তু অ্যাকাউন্টে পাঠানো হবে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা। চরম হুঁশিয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নির্বাচনী বন্ড নিয়ে হুঁশিয়ারি তার। যারা বর্তমানে নির্বাচনী বন্ড নিয়ে নাচছে তারাই পস্তাবে। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে লোকসভা নির্বাচন। এই আবহে নির্বাচনী বন্ড নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে ব্যাপক জলঘোলা। যে নির্বাচনী বন্ড বিরোধীদের কাছে এখন রীতিমতো অস্ত্র, এবার সেই ইস্যুতেই প্রকাশ্যে মুখ খুলে বিতর্ক আরও উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকের মনেই প্রশ্ন ছিল, নির্বাচনী বন্ড বিজেপির জন্য কত বড় বিপদ তৈরি করবে।
এদিন সেটাই খোলসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের উদ্দেশ্যে তোপ দেখে তিনি বলেন, যারা এই বিষয়ে অর্থাৎ নির্বাচনী বন্ড নিয়ে নাচানাচি করছেন তাদের আফসোস করতে হবে। এবার কোনো সিস্টেমেই পুরোপুরি পারফেক্ট নয়। যদি কোনো খামতি থাকে তবে তা শুধরাবার সুযোগও আছে। নির্বাচনী বন্ড বাতিল হতেই উচ্ছ্বাস প্রকাশ করেছিল বিরোধী দলগুলি। তাদের মুখ বন্ধ করিয়ে মোদির পাল্টা প্রশ্ন, বিজেপি কি এমন করেছে যে এটাকে অর্থাৎ নির্বাচনী বন্ডকে বিপদ হিসাবে দেখতে হবে বা এটাকে ধাক্কা মনে হবে বিজেপির? বরং প্রধানমন্ত্রীর সাফ কথা, তার সরকার নির্বাচনী বন্ড ব্যবস্থা চালু করেছিল বলেই রাজনৈতিক দলগুলিকে কারা কত অনুদান দিয়েছে বা কারা সেই অনুদান বা চাঁদা পেয়েছে তা জানা গিয়েছে। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে কারা কাকে অনুদান দিত তা জানা যেত না বলে কংগ্রেস এবং বিরোধীদের খোঁচাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন। জানোয়াররা জানে না মানুষ ভিখারি নয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এবার বেলাগাম মন্তব্য প্রাক্তন হাইকোর্টের বিচারপতি তথা বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ফের বেফাঁস মন্তব্য প্রাক্তন বিচারপতির। এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলতে গিয়ে শাসক দলকে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন তিনি। বললেন, এই জানোয়াররা এটা জানে না মানুষ ভিখারি নয়। তিনি এবার তমলুক লোকসভা আসন থেকে লড়ছেন বিজেপির টিকিটে। ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। প্রচারে বেরিয়ে মাঝে মধ্যে করছেন বেফাঁস মন্তব্য। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, শুধু বলে 1000 টাকা দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, আর জানোয়াররা এটা জানে না মানুষ ভিখারি নয়। যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভাণ্ডারের নামে তা তোমাদের পৈতৃক সম্পত্তি নয়, এটা সরকারের উপার্জন করা সাধারণ মানুষের করের টাকা। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়। এই মন্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তুঙ্গে ইতিমধ্যে বিতর্ক। চলবে ঝড় বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলায়। দমকা হাওয়া বয়ে যাবে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে। আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে বিস্তারিত আমরা ওয়েদার রিপোর্টটি জেনে নেব। শুরুতেই নজর রাখছি আজকে আমরা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই দুটো পাহাড়ি জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সাথে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলার 2-1টি জায়গায় আজকে কালবৈশাখীর সাথে দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা। 5টি জেলাতেই কিছু কিছু এলাকায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় পুরোপুরি শুকনো আবহাওয়া বিরাজ করবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আজকে আবহাওয়া পুরোপুরি শুকনো, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরবর্তী 48 ঘন্টা জুড়ে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই একই রকম আবহাওয়া বিরাজ করবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ কিছু সংবাদ নিয়ে।